সকলকে স্বাগত জানাই। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, বিশেষ করে ভারতবর্ষে যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, তাদের কাছে কিন্তু আজকের যে আলোচ্য বিষয়, এটা বোধহয় সর্বাধিক গুরুত্বপূর্ণ। কারণ ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কিভাবে গড়ে উঠেছে, কিভাবে সময়ের হাত ধরে তা পরিবর্তিত হয়েছে এবং তার সাম্প্রতিক গতি প্রকৃতিগুলো কি রকমের, এসব নিয়ে আলোচনা একদিকে যেমন আমাদের কোর্স কারিকুলামের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ, তেমনি আবার ব্যবহারিক রাজনীতিতে এর যে গুরুত্ব সেটাও খুব বিশাল। তাই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে তো বটেই, একজন সচেতন নাগরিক হিসেবেও এই বিষয়টি নিয়ে একটু পড়াশোনা করা, এটা বোধহয় আমাদের কাছে ম্যান্ডেটরি। সেই জন্যে আমি বলছি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের কাছে এটা বোধহয় সর্বাধিক গুরুত্বপূর্ণ। যাই হোক, আমাদের আজকের আলোচ্য বিষয় ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ক্রমবিবর্তন ও সাম্প্রতিক নির্দেশনা। প্রথমেই আমরা একটা ছবি দেখাই। এই ছবিটার মধ্যে আমরা আমাদের যে রাজ্যগুলো এখন কেমন, আমাদের কেন্দ্রশাসিত এলাকাগুলো এখন কেমন, সেটা দেখানো হয়েছে। এই এখন কেমন কথাটাকে আমরা জোর দিচ্ছি এটা বোঝানোর জন্যে যে এগুলো সবসময় একই রকম ছিল না। তাহলে কোনটা কখন কিভাবে অদল বদল ঘটলো সেটাও কিন্তু আমাদের আজকের আলোচনায় জানতে হবে। তার আগে আমরা মূল কথাগুলো একটু জেনে নিই। মূল কথাগুলো হচ্ছে যে আমরা একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গড়তে চেয়েছি বলে জানি। তা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কেমন হতে পারে? পৃথিবীতে বিভিন্ন ধরনের যুক্তরাষ্ট্র ব্যবস্থা আছে। যেমন কোনোটা হচ্ছে সংঘবদ্ধকরণের নামে মাধ্যমে ফেডারেশন, হোল্ডিং টুগেদার ফেডারেশন। কোনোটা আবার বিভাজনের মাধ্যমে ফেডারেশন, অর্থাৎ একটা বড় দেশকে ভেঙে ছোট ছোট ইউনিট করে ফেডারেশন করা যেতে পারে। আবার অনেক ছোট ছোট ইউনিটকে একত্রিত করার জন্যে একটা বড় দেশকে তো গড়া যেতে পারে। দুরকমই হতে পারে। তা আবার দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কোঅপারেটিভ ফেডারালিজম হতে পারে। যুক্তরাষ্ট্রের মধ্যে কেন্দ্রের দিকে ঝোঁকটা বেশি হতে পারে, কেন্দ্র থেকে রাজ্যের দিকে অভিমুখটা বড় হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মডেল নিয়ে চলার চেষ্টা হয়েছে। আমাদের সামনে, আমরা যখন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা তৈরি করি, তখন আমাদের সামনে এখানে আর ব্রিটেন নয়, কারণ ব্রিটেন হচ্ছে এককেন্দ্রিক ব্যবস্থা। এখানে আমাদের সামনে আমেরিকার মডেলটা ছিল, কানাডার মডেলটা ছিল। আমরা যদিও নিজেদের মতো করেছি, কিন্তু আমরা ঠিক পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় করতে চেয়েছি কিনা এটা নিয়েও কথা আছে। কারণ আমাদের যুক্তরাষ্ট্রকে আধা যুক্তরাষ্ট্রীয় বা কোয়াসি ফেডারেল হিসেবে ধরে নেওয়া হয়। আর ওই যে একটু আগে বলছিলাম যে হোল্ডিং টুগেদার আর কামিং টুগেদার, এর মধ্যে ভারত বোধহয় হোল্ডিং টুগেদারের একটা উদাহরণ। হোল্ডিং টুগেদারটা কি? হোল্ডিং টুগেদার হচ্ছে বড় দেশ তাকে এক জায়গায় ধরে রাখার জন্যে শাসন ক্ষমতাটা তাকে নানা ইউনিটের মধ্যে ছড়িয়ে দেওয়া। আর কামিং টুগেদারটা অন্যরকম। অনেকগুলো স্বাধীন রাষ্ট্র যারা এক জায়গায় হয়ে একটা বৃহত্তর একক তৈরি করছে। যেমন আমেরিকা, এটা কামিং টুগেদারের একটা উদাহরণ। সুইজারল্যান্ড কামিং টুগেদারের উদাহরণ। অস্ট্রেলিয়া কামিং টুগেদারের একটা উদাহরণ।
অর্থাৎ আলাদা আলাদা ইউনিট একত্রিত হয়ে, আমরা যদি বলি যে অনেকগুলো কলোনি নিয়ে আমেরিকা তৈরি হয়েছে, এরকম ভাবে তারা বলে ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন কম্পোজড অফ ইনডেস্ট্রাক্টেবল স্টেটস। অর্থাৎ এই রাজ্যগুলোর তাদের যে অবস্থান সেগুলো যথেষ্ট শক্তিশালী। যাক, সে আলোচনার গভীরে আমরা যাচ্ছি না। কিন্তু দ্বিতীয় ধরন আমরা যার মধ্যে পড়ি সেটা হচ্ছে একটা বড় রাষ্ট্র তার প্রশাসনিক সুবিধের জন্য বিভিন্ন ধরনের একক তৈরি করে তার মধ্যে ভাগ করে নেয়। কেন্দ্রীয় সরকার তুলনামূলকভাবে এখানে শক্তিশালী থাকে। তো এই জায়গায় প্রথম বলছি আমরা, ভারতবর্ষে এটা হচ্ছে হোল্ডিং টুগেদার ফেডারেশন। হোল্ডিং টুগেদার ফেডারেশন মানে এখানে সব এককগুলো একই ক্ষমতার অধিকারী নয়, কারণ ইতিহাস, ভূগোল, বাস্তব পরিস্থিতি, রাজনৈতিক সমীকরণ, এসব কারণে ভিন্ন ভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট, জনমিতিক জনবিন্যাসের বৈশিষ্ট্য, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, রাজনৈতিক প্রবণতা, এগুলো সব আলাদা করেছে। যেমন উত্তর পূর্বের যে রাজ্যগুলো, তার সাথে দেশের অন্য অংশকে মেলানো যাবে না। জম্মু কাশ্মীরের যে ইতিহাস, ভূগোল, তার সঙ্গে অন্য কাউকে মেলানো যাবে না। অবশ্য আমি বলেছি প্রথমেই, এখনই এখনই বলতে, যে সবসময় রাজ্যগুলোর অবস্থান একরকমের ছিল না। যেমন খুব সাম্প্রতিক বলে আমরা প্রথমেই বলে রাখছি যে সব ক্ষেত্রেই আমরা দেখছি নতুন রাজ্য তৈরি হয়েছে, যারা রাজ্য ছিল না তাদের রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে। অতি সম্প্রতি আমরা দেখলাম যে জম্মু কাশ্মীরকে তাদের ডিমোশন হলো, অর্থাৎ তারা রাজ্য ছিল, তাদেরকে ভেঙে দিয়ে তাদের এখন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হলো। আমরা এতদিন পর্যন্ত জানতাম যে অন্য রাজ্যগুলোর তুলনায় তাদের একটা আলাদা ধরনের কৌলিন্য ছিল, বিশেষ সাংবিধানিক মর্যাদা ছিল। সেই বিশেষ সাংবিধানিক মর্যাদাটা তুলে দেওয়া হলো। তাই প্রশাসনিক রাজনৈতিক ক্ষেত্রে জম্মু কাশ্মীরে সাম্প্রতিক পরিবর্তন, তো এরকম অনেক পরিবর্তন হয়েছে যার কথায় আমরা আসব। তার আগে আমরা ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনায় সাংবিধানিক প্রেক্ষিতের কথাটা বলে রাখি। এটা কিন্তু হঠাৎ করে আকাশ থেকে পড়েনি। ব্রিটিশ শাসনকালের সময় থেকেই এক ধরনের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের দেশে গড়ে উঠেছে, এবং সেক্ষেত্রে 1935 সালের ভারত শাসন আইন যেন একটা বড় মাইলস্টোন, যেখান থেকে আমরা বলতে পারি আমাদের যাত্রাটা শুরু হয়েছে অ্যাজ ফেডারেশন। পরবর্তী সময়ে নানা পরিবর্তন অবশ্যই হয়েছে, এবং সেই পরিবর্তনের কথা বলতে গিয়ে আমি একটা মজার কথা বলি। আমরা অনেকেই ভারতের স্বাধীনতা, ভারতের স্বাধীনতার কথা বলি, কিন্তু আমরা কি মনে রাখি যে 1947 সালের 15ই আগস্ট বা 14ই আগস্ট আমাদের এসেছিল তিন প্রস্থ স্বাধীনতা। কি কি তিন প্রস্থ স্বাধীনতা? এক হচ্ছে ভারতীয় ইউনিয়নের স্বাধীনতা, দুই হচ্ছে পাকিস্তানের ইউনিয়ন গঠন, আর তিন হচ্ছে দেশীয় রাজ্য সমূহের স্বাধীনতা। তো আমি 3 নম্বরটাই এক্ষেত্রে বলবো রেলেভেন্ট, যে এখানে অনেক দেশীয় রাজ্য ছিল, দেশীয় রাজা মহারাজারা পরিচালনা করতেন। ব্রিটিশ সরকার তাদের আলাদা স্বাধীনতা দিয়ে গেছিলেন, বলে গিয়েছিলেন তোমরা কেউ ইচ্ছে করলে ভারতে যোগদান করতে পারো, কেউ ইচ্ছা করলে পাকিস্তানে যোগদান করতে পারো, কেউ ইচ্ছে করলে স্বাধীন অস্তিত্বও বজায় রাখতে পারো। তাহলে 47 সালে স্বাধীনতার পরেই অনেক দেশীয় রাজ্য তাদের পছন্দ মতো ভারত বা পাকিস্তানে যোগ দিল। ভারতেই বেশি যোগ দিয়েছে, আমি সেই ইতিহাসে যাচ্ছি না। আবার কিছু কিছু তারা স্বাধীনভাবে থেকে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিল। তার মধ্যে অন্তত দুটোর নাম করি, একটা হচ্ছে কাশ্মীর, আরেকটি হচ্ছে হায়দ্রাবাদ। তাহলে 1947 সালের 15ই আগস্ট কাশ্মীরি বলি আর হায়দ্রাবাদি বলি, এগুলো ভারতের অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু ভারতীয় যুক্তরাষ্ট্রটা কেমন ছিল? তাহলে এক হচ্ছে ব্রিটিশ ভারতের যে প্রদেশগুলো, অর্থাৎ যেগুলো
ব্রিটিশ ইন্ডিয়া বলে আমরা জানতাম, সেই প্রদেশগুলো নিয়ে ভারতীয় যুক্তরাষ্ট্র হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে দেশীয় রাজ্য, যেগুলো সংযুক্তিকরণ হয়েছে। গান্ধী এগুলোকে বলতেন আদর করে ইন্ডিয়ান ইন্ডিয়া, অর্থাৎ যেগুলো ভারতীয় রাজা মহারাজারা যেগুলো পরিচালনা করতেন, সেগুলো তাহলে অ্যানেক্সেশন হয়েছে, ইন্টিগ্রেশন হয়েছে উইথ ইন্ডিয়ান ফেডারেশন। আর কি হয়েছে, আর একটা মজার দিক, সেটা হচ্ছে এই যে যারা যুক্ত হলো বা যারা থাকলো, সবারই স্টেটাস একরকমের হলো না। এ বি সি নানা ধরনের ক্যাটেগরিতে এগুলো ভাগ হলো। এভাবেই ভারতীয় যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে। আমাদের সংবিধানে যেটা তৈরি হলো তার কি নাম দিলাম? আর্টিকেল 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের 1 নম্বর ধারা। সেখানে কিন্তু আমরা বলিনি যে ভারতকে আমরা একটা যুক্তরাষ্ট্র হিসেবে গড়ছি। আমরা কি বলেছি? ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি দ্য ইউনিয়ন অফ স্টেটস, রাজ্য সংঘ। তা প্রশ্ন হচ্ছে যে আমরা যুক্তরাষ্ট্র শব্দটা বললাম না কেন? আমরা তাকে ইউনিয়ন অফ স্টেট কেন বললাম? বললাম এইটা বোঝাতে যে হ্যাঁ, আমরা একটা যুক্তরাষ্ট্রই গড়ছি, তবে এ যুক্তরাষ্ট্রটা একটু অন্য রকমের। এখানে কেন্দ্রায়িত প্রবণতাটা এখানে থাকবে, কারণ আমরা অনেক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা বড় ইউনিট তৈরি করেছি। সেই বড় ইউনিট, তাদের বিচারে ঠিক ভুল আমি বলছি না, যে এটাকে রাখতে গেলে একটা শক্তিশালী কেন্দ্র দরকার। তার জন্য আমরা যে যুক্তরাষ্ট্রটা করছি, এটা একটা সেন্ট্রালাইজড ফেডারেশন, ফেডারেশন উইথ এ সেন্ট্রালাইজড বায়াস আমরা তৈরি করছি। এইভাবে আমরা যুক্তরাষ্ট্র তৈরি করলাম উইথ এ স্ট্রং সেন্টার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ব্রিটিশ সরকারও এই কেন্দ্রিকতার নীতির উপর দাঁড়িয়েই 35 সালে যুক্তরাষ্ট্রটা তৈরি করেছিল। ভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন দৃষ্টিতে আমরা যে যুক্তরাষ্ট্র গড়লাম, সেখানেও কিন্তু সেন্ট্রালাইজ টেন্ডেন্সি খুব প্রবল। স্বাভাবিকভাবেই আমরা দেখলাম যে রাজ্য পুনর্গঠনের যে দাবি দেওয়ার আন্দোলন ঔপনিবেশিক আমল থেকে চলছিল, তা আবার নতুন করে দানা বাঁধল। তা প্রথম পর্যায়ে যে রাজ্য গঠনের আন্দোলন, সেখানে ছিল ভাষার কথাটা প্রধান। অর্থাৎ রাজ্যগুলোকে যা আছে তা থাকবে না, ভাষার ভিত্তিতে রাজ্যগুলোকে পুনর্গঠন করতে হবে। তা যাই হোক, অনেক ঘটনা প্রবাহ আছে, সেটা নিয়ে আলাদা আলোচনা হতে পারে, আমি যাচ্ছি না। শেষ পর্যন্ত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বাধ্য হলেন, আমি বাধ্য হলেন কথাটা বলছি, বাধ্য হলেন কম বেশি এই ভাষাভিত্তিক রাজ্যের দাবিকে মেনে নিতে। যদিও অন্যান্য কিছু বিষয়, অর্থাৎ প্রশাসনিক বাস্তবতা, ভৌগোলিক অখণ্ডতা ইত্যাদি নানা ধরনের প্রশ্নও তারা রাখলেন, কিন্তু ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন শেষ পর্যন্ত 56 সালে এসে হল। একই আমরা বলছি ফার্স্ট রাউন্ড অফ স্টেট রিঅর্গানাইজেশন ইন ইন্ডিয়া। কিন্তু এই স্টেট রিঅর্গানাইজেশন সকলের দাবি দাওয়া মেটাতে পারল না, সব দিক পূর্ণ হলো না। স্বাভাবিকভাবেই বিশেষত নর্থ ইস্ট ইন্ডিয়াতে তাদের এলাকায় রাজ্য পুনর্গঠনের দাবি উঠল। একসময় বাংলা থেকে আসামকে আলাদা করলে কি হবে? গোটা নর্থ ইস্ট ইন্ডিয়া ওই আসামের মধ্যেই ছিল, এবং সেখানে তারও অনেক আলাদা ইতিহাস আছে, এ নিয়ে অনেক লেখাপত্র আছে, সিলেবাস আছে, আমি যাচ্ছি না। সেখানে দাবি দাওয়া তুঙ্গে উঠল, এবং সেই অনুসারে শেষমেশ 70-এর দশকে এসে দ্বিতীয় পর্যায়ের স্টেট রিঅর্গানাইজেশন সম্ভব হলো, যার মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করলো 7 সিস্টার্স, 7 বোনের সংসার নর্থ ইস্ট। কি কি 7 বোন? অরুণাচল, নাগাল্যান্ড, মিজোরাম, এরমভাবে ত্রিপুরা পর্যন্ত চলে আসলেই পাওয়া যাবে 7টি রাজ্য গঠিত হলো উত্তর পূর্বে। পরবর্তী সময়ে আবার
রাজনৈতিক পরিবর্তনের পথ বেয়ে ছোট ছোট রাজ্য গঠনের দাবি উঠল এবং ৮০ দশক থেকে রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তনের পর, যে পরিবর্তনের কথায় আমরা পরে আসছি, সেই পরিবর্তনের পথ বেয়ে আবার কয়েকটা ছোট ছোট রাজ্য, যেমন আমরা ঝাড়খণ্ডের কথা বলবো, আমরা উত্তরাখণ্ডের কথা বলবো, আমরা ছত্তিশগড়ের কথা বলবো, শেষ পর্যন্ত তেলেঙ্গানার কথা বলবো, আবার কতগুলো নতুন রাজ্য তৈরি হলো। এটাকেই আমরা একসঙ্গে বলছি তৃতীয় পর্যায়ে রাজ্য গঠন। শুধু তাই নয়, বিকেন্দ্রীকরণের আরো অনেক পরীক্ষা নিরীক্ষা আমরা লক্ষ্য করলাম, বিশেষ করে ৮০ দশক থেকে, এবং যা ৯০-এর দশকের শুরুতে আমাদের সাংবিধানিক ব্যবস্থায় একটা পরিবর্তন হলো। মাল্টি লেভেল ফেডারেশন আমাদের গড়ে উঠতার একটা পদক্ষেপ আমরা লক্ষ্য করলাম। গড়ে উঠেছে আমি বলছি না, একটা পদক্ষেপ। কি না, যুক্তরাষ্ট্র বলতে আমরা দুই ধরনের সরকার বুঝি। ৭৩ এবং ৭৪তম সংবিধান সংশোধনী, থার্ড টায়ার অফ গভর্নমেন্ট, থার্ড স্টেটাম অফ গভর্নমেন্ট, তার একটা ধারণা আমাদের দিল। কারণ আমরা আঞ্চলিক ক্ষেত্রে, তৃণমূল স্তরে, গ্রাসরুট লেভেলে আমরা পঞ্চায়েত এবং নগরপালিকার একটা সংস্থান তাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারলাম। শুধু তাই নয়, এই সময়কালে বিভিন্ন রাজনৈতিক প্রবাহে আঞ্চলিকতাবাদের উদ্ভব এবং বিকাশের পথ বেয়ে নতুন রাজ্যের দাবি, আরো স্বশাসনের দাবি, এগুলো যখন সামনে আসলো, অনেক স্বায়ত্তশাসিত পরিষদ, সেটা বোডোল্যান্ডের ক্ষেত্রে হোক, গোর্খাল্যান্ডের ক্ষেত্রে হোক, বিদর্ভের ক্ষেত্রে হোক, নানা ধরনের স্বায়ত্তশাসিত পরিষদ নিয়ে এক্সপেরিমেন্ট আমরা দেখতে পেলাম। আর সবশেষে আমরা পেলাম বিপরীত প্রবণতা, একটু আগেই যেটা বললাম, জম্মু কাশ্মীরে যেটা ঘটে গেল। যাই হোক, আমরা এই আলোচনার নিরিখে আমাদের যুক্তরাষ্ট্র ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলোকে দ্রুত চিহ্নিত করে ফেলতে পারি। প্রথম, যুক্তরাষ্ট্র মানেই দুই বা ততোধিক স্তরের সরকার থাকবে, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, স্থানীয় সরকার ইত্যাদি। দুই, বিভিন্ন স্তরের সরকারের মধ্যে ক্ষমতার ভাগাভাগি থাকবে। সেই ক্ষমতা আইন প্রণয়ন সম্পর্কিত হতে পারে, কর আরোপ সম্পর্কিত হতে পারে, প্রশাসনিক কাজকর্ম হতে পারে। তাহলে একই নাগরিকদেরই তারা শাসন করছেন, কিন্তু তাদের ক্ষমতার একটা ভাগাভাগি। এবং তিন, এই ক্ষমতার ভাগাভাগিটা সংবিধান দ্বারা নির্ধারিত, সুরক্ষিত। আর বিভিন্ন রাজ্য সরকারের মধ্যে যে বিরোধ, সেই বিরোধ নিষ্পত্তির ক্ষমতা আদালতকে দেয়া হলো। এখন প্রশ্নটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ব্যবস্থার তাহলে একটা আইনগত বা সাংবিধানিক দিক খুব উল্লেখযোগ্য। তা আইনগত দিকের মধ্যে কি আছে? সেটা হচ্ছে ১ নম্বর, সেন্টার স্টেট রিলেশনস, যেটা নিয়ে আলাদা আলোচনার সুযোগ আছে। সেন্টার স্টেট রিলেশনকে তিন ভাবে প্রধানত দেখা হয়। একটা হচ্ছে এক্সিকিউটিভ রিলেশনস, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনস, আরেকটা হচ্ছে লেজিসলেটিভ রিলেশনস, আইন প্রণয়ন সম্পর্কিত ক্ষমতা, তিন হচ্ছে ফিনান্সিয়াল রিলেশনস। তাহলে শাসন, আইন এবং অর্থ, তিনটে দিক থেকে দেখা যায়। তা আইনগতভাবে আমরা বলতে পারি তিনটে তালিকা এখানে আছে। কি কি? ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। তাহলে তিনটে তালিকা, যে যার তালিকা অনুযায়ী ইউনিয়ন স্টেট লিস্টে করতে পারে, কনকারেন্ট লিস্টে কেন্দ্র রাজ্য দুই আইনসভাই আইন করতে পারে। তবে একই বিষয়ে কেন্দ্র আইন এবং রাজ্য আইন যদি থাকে, তাহলে কেন্দ্রের আইন চালু থাকবে, বলবৎ থাকবে, রাজ্যের আইন বাতিল হবে যদি তাদের মধ্যে কোনো ব্যতিক্রম লক্ষিত হয়। সংবিধান সংশোধনের মাধ্যমে একটা ট্রেন্ডও তৈরি হয়েছে। সে ট্রেন্ডটা কি না, দিনে দিনে কেন্দ্র তালিকা শক্তিশালী হয়েছে, রাজ্য তালিকা যেন একটু দুর্বল হয়েছে। তাই আর্থিক বিষয় নিয়ে যখন আমাদের আলোচনা, তখন আমাদের মনে রাখতে হয় যে কেন্দ্র থেকে রাজ্যে কিভাবে রিসোর্সের ট্রান্সফার হবে, ট্রান্সফার অফ রিসোর্সেস ফ্রম সেন্টার টু স্টেট। এক্ষেত্রে বলা যায় যে বেশিরভাগটাই গ্র্যান্টস ইন এইড, অর্থাৎ অনুদান কিভাবে দেওয়া হবে। তা প্ল্যান ট্রান্সফার এক সময় পর্যন্ত, এখন অবশ্য প্ল্যান ট্রান্সফার
অন্য রূপ নিয়েছে, কারণ প্ল্যানিং কমিশনটাই উঠে গেছে। তা প্ল্যান ট্রান্সফার, ফিনান্স ট্রান্সফার, অর্থ কিভাবে আসবে, আর হচ্ছে যে স্ববিবেচনা অনুযায়ী স্থানান্তর, ডিসক্রিশনারি ট্রান্সফার। তবে একটা সময় পর্যন্ত রাজনীতি যেখানে ছিল, অর্থাৎ একদলীয় প্রাধান্য বিশিষ্ট যে ব্যবস্থা, তাতে তিনটেই অ্যাকচুয়ালি ডিসক্রিশনারি ট্রান্সফার। কারণ ওই প্ল্যান ট্রান্সফারও আমরা ছোটবেলায় পড়েছি, কর্তা ইচ্ছায় কর্ম। কর্তা যেহেতু একটা রাজনৈতিক দল, তারা যেভাবে পরিকল্পনা সাজাতেন সেই অনুযায়ী ট্রান্সফার। ফিনান্স কমিশনও তাদের বিচার বিবেচনা মতো, অতএব সবগুলোই ডিসক্রিশনারি। কিন্তু এখন এই ব্যাপারটা অনেকটা বদলেছে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে সংবিধানের ভিত্তিতে যে যুক্তরাষ্ট্র ব্যবস্থা, সেখানে আমরা ইতিমধ্যে বলেছি যে এটা তাহলে ঠিক আক্ষরিক অর্থে ফেডারেশন হচ্ছে না, ইউনিয়ন অফ স্টেটস, রাজ্য সংঘ। এখানে তিনটে তালিকার কথা আমরা বলেছি, এবং তার মধ্যে দিয়ে কেন্দ্র রাজ্য আইন প্রণয়ন সম্পর্কের কথা বলেছি। অর্থ কমিশনের বিষয়টাকে এসছে, জরুরি অবস্থা বা জরুরি ধারা যেগুলো আছে সেখানে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ে, বিচার ব্যবস্থার ব্যাখ্যা, এগুলো নিয়ে কিছু আইনগত যে বিতর্ক আমাদের সামনে ছিল। কোর্ট যেমন একটা কথা বড় করে বলেছে, আমি একটা শব্দে বলছি কিন্তু এটাই হচ্ছে আমাদের দেশে সব থেকে বিতর্কিত, সেটা হচ্ছে যে আইনসভা আইন করে আমাদের যে মৌলিক কাঠামো, সংবিধানের যে মৌলিক কাঠামো, সেটা বদলাতে পারে কি পারে না। এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা যে অবশ্যই আমাদের মৌলিক কাঠামোর মধ্যে পড়ে, এটাও কিন্তু প্রতিষ্ঠিত। অতএব সাধারণভাবেই আমরা বলছি আমাদের যে সংবিধান, এই সংবিধান একটা বিশেষ ধরনের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের জারি রেখেছে, এবং তার ভিত্তিতেই আমরা আমাদের যুক্তরাষ্ট্র ব্যবস্থাটাকে বুঝে নেওয়ার চেষ্টা করব। কিন্তু এ বিগ বাট, কথা কিন্তু সবটা আইনে বলা থাকে না। আইনের মারপ্যাচের মধ্যে দিয়েই সবকিছু বোঝা যাবে না। রাজনৈতিক পরিস্থিতি বা প্রবাহ, রাজনৈতিক প্রবাহ বা পরিস্থিতি বা প্রবণতা, তার নিরিখেই কিন্তু বাস্তব অবস্থাটা বুঝতে হয়। কেন্দ্রে যতই একদলীয় প্রাধান্য বিশিষ্ট সরকার থেকে থাকুক, রাজ্য পুনর্গঠনের আন্দোলন যেভাবে জোরদার হয়েছিল, আমি বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় যে পর্বের কথা যদি ভাবি, তাহলে বলবো যে রাজনৈতিক প্রবাহের চাপেই নেহেরুকে মেনে নিতে হয়েছিল প্রথম দফার রাজ্য পুনর্গঠনের দাবি, যা যুক্তরাষ্ট্রীয় যে মানচিত্রটাকেই সব থেকে বড়ভাবে বদলে দিয়েছিল। আবার দ্বিতীয় এবং তৃতীয় পরিবর্তনশীল রাজনৈতিক বাস্তবতার ফসল। এটা মনে রাখতে গেলে আমাদের মনে রাখতে হবে যে ভারতবর্ষে 47 থেকে 67, আমি মজা করে বলি বিভিন্ন সময়ে যে এই শেষে 7 যোগ করা বছরগুলো ভারতের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ। কিরকম? 47, 47-এর পরে 57, 57 কি হলো? যে কংগ্রেস একাধিপত্যে প্রথম একটু ছানা কেটে গেল, প্রথম বামপন্থী সরকার কেরালায় তৈরি হলো। 67, 67-তে কি হলো? 67-তে প্রথম একদলীয় আধিপত্যের ভাঙন ধরল, রাজ্যে রাজ্যে অকংগ্রেসী মন্ত্রিসভা গড়ে উঠল, 14টা রাজ্যে পালাবদল ঘটে গেল। টেকেনি, কিন্তু ঘটেছে তো। আর 77, দিল্লিতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। এবং 77 পরের থেকে যদি আমরা আবার দেখি, তাহলে একটা বিষয় আমাদের চোখে আটকে যাবে, বিশেষ করে 80-র দশক থেকে এসে। সেটা কি? সেটা হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার আঞ্চলিকীকরণ। ভারতের রাজনীতির আঞ্চলিকীকরণ ঘটে গেছে, রিজিওনালাইজেশন অফ ইন্ডিয়ান পলিটিক্স। অর্থাৎ
আমরা বলছি ৮০-র দশক পর্যন্তই, বা আমরা যদি ৭৭-কে যদি আমরা একটা মাপকাঠি ধরি, একটা মাইলস্টোন ধরি, যখন দিল্লিতে কংগ্রেস দলের একাধিপত্যের অবসান ঘটল, তারপর থেকেই কংগ্রেসের রক্তক্ষরণ শুরু হলো, কংগ্রেসের ভাঙন শুরু হলো। এইবার প্রকৃতির নিয়মে শূন্যস্থান বলে তো কিছু থাকে না। তাহলে কংগ্রেসের ভাঙনের ফলে সেই শূন্যস্থানটা কে পূরণ করবে? ইতিহাস বলছে, সাম্প্রতিক ইতিহাস, যে কংগ্রেসের ভাঙনের ফলে যে শূন্যতা, সেটা কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব হলো না। তার পরিবর্তে রাজ্যে রাজ্যে এক একটা করে আঞ্চলিক সংগঠন, আঞ্চলিক দল, তারা মাথা তুলতে শুরু করলো। পশ্চিমবাংলায় যেমন বামপন্থীরা করেছে, পরবর্তী সময়ে তৃণমূল এসছে, তেমনি আমরা দেখব তামিলনাড়ুতে এক ধরনের এক্সপেরিমেন্ট আগে থেকে ছিল। তো আমরা দেখব যে দক্ষিণের অন্যান্য রাজ্যগুলোতে নানা আঞ্চলিক দল, উত্তর পূর্বে তো কথাই নেই। এমনকি গোবলয় আমরা যাকে বলি, অর্থাৎ ভারতের কেন্দ্র এলাকা উত্তরপ্রদেশ, সেখানেও আমরা দেখছি ওই সমাজবাদী পার্টির মতো পার্টি, কিংবা রামবিলাসের ওই যে পার্টির মতো পার্টি, কর্ণাটকে ওই দেবগৌড়ার এক জনতা দল। তাহলে এরমভাবে আঞ্চলিকীকরণ ঘটে গেল। একটা সময় পড়াতে গিয়ে আমি বলতাম, খুব মজার কথা, যে ভারতের রাজনীতি বলে আর কিছু রইল না। যেটা রইল সেটা হচ্ছে সাম টোটাল অফ রিজিওনাল পলিটিক্স, বিভিন্ন আঞ্চলিক রাজনীতির একটা যোগফল সমান সমান ভারতীয় রাজনীতি। তাহলে এই যে পরিবর্তন, এই পরিবর্তনের নিট ফল কি? আমাদের বেশি না পড়লেও হবে। নিট ফল হচ্ছে যে যখন রাজ্যে রাজ্যে আলাদা শক্তি মাথা তুলছে, তখন ক্ষমতা ভাগাভাগির উপর গুরুত্ব আসছে। রাজ্যের হাতে অধিক অর্থ ক্ষমতার দাবি সামনে উঠে আসছে। অর্থাৎ কেন্দ্রের একাধিপত্য আর মানতে চাইছে না তখন রাজ্যগুলো। এইভাবে একটা বিকেন্দ্রীকরণের প্রবণতা সারা দেশে দানা বাঁধছে। তার মধ্যে দিয়েই কেন্দ্র থেকে রাজ্যের ক্ষমতা, তৃতীয় স্তরের শাসন ব্যবস্থা গড়ে ওঠার কথা, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির কথা আমরা জানি। ৭৭-এর পরেই পশ্চিমবাংলা এবং কর্ণাটক, তার সাথে তামিলনাড়ু, এরা ফোররানার ছিল পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে। এবং শেষ পর্যন্ত ৯২ এসে, ৭৮ থেকে ৯২, তখন দিল্লি এটা মানতে বাধ্য হলো, ৭৩-৭৪তম সংবিধান সংশোধন সামনে এলো। এভাবে তৃতীয় স্তরের শাসন ব্যবস্থা গড়ে উঠছে। বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে ক্ষমতা বন্টন একটা নতুন জায়গা। অর্থাৎ সোজা কথায় আমরা বলছি, নতুন একটা রাজনৈতিক সমীকরণ। সংবিধান দেখলে তেমন ভাবে পাচ্ছি না, কিন্তু আইন আর সংবিধানের কাঠামোর সীমার বাইরে যখন আমরা দৃষ্টিটাকে প্রসারিত করছি, তখন আমরা দেখছি যে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এক জায়গায় দাঁড়িয়ে নেই, পাল্টাচ্ছে। তাহলে এইভাবে স্বাধীনতার পরে রাজনৈতিক বিকাশ, আমরা বলছি যে ভাষাভিত্তিক রাজ্য গঠন অমুকতম, দেশীয় রাজ্যগুলোর সংযুক্তিকরণ, ভাষাভিত্তিক রাজ্যের দাবি, ভাষানীতি, কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বন্টন, আপেক্ষিক বঞ্চনার তত্ত্ব উঠে আসছে বিশেষ করে নর্থ ইস্ট থেকে, যে আমরা বঞ্চিত হচ্ছি। সত্যি সত্যি বঞ্চিত হচ্ছে কিনা ওটা ভিন্ন প্রশ্ন, কিন্তু বঞ্চনা বোধ তার থেকে অনেক বড়। আঞ্চলিক আশা আকাঙ্ক্ষাগুলো সামনে আসছে, স্বায়ত্ত শাসনের দাবি সামনে আসছে। এইভাবে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটা বিকাশ ঘটছে, একটা বিবর্তন ঘটছে। নেহেরু যুগে ব্যাপারটা একরকম ছিল ৭০-এর দশক পর্যন্ত। ৮০-র দশকে এসে প্রায় ২০০০ পর্যন্ত আমরা বলছি যে এখানে এক ধরনের আঞ্চলিকতাবাদ মাথাচাড়া দিয়ে উঠল, জোট সরকারের বাধ্যবাধকতা আসলো। কারণ আমি বলেছি, কোনো দল এককভাবে দিল্লিতেও সরকার করতে পারছে না, রাজ্যে রাজ্যে সেখানেও আঞ্চলিকতা, এক ধরনের জোট সরকার বাস্তব হয়ে যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে বার্গেইনিং, পলিটিক্স অফ বার্গেইনিং, অর্থাৎ দর কষাকষির রাজনীতি সামনে আসছে। এর পরে আবার নতুন করে বদলাচ্ছে কি, আমরা জানি পৃথিবীব্যাপী একটা পরিবর্তন ঘটে গেছে।
সে পৃথিবীব্যাপী পরিবর্তনটা কি? সেই পৃথিবীব্যাপী পরিবর্তন হচ্ছে গ্লোবালাইজেশন। আমরা বিশ্বায়ন আর বিশ্বজনীনতাকে মিলিয়ে দেখি, কিন্তু না, বিশ্বায়ন একটা ইকোনমিক টার্ম। আমি আলোচনার গভীরে যাচ্ছি না, কিন্তু একটা কথা বলে রাখতে চাইছি, বিশ্বায়ন মানে কি? ফ্রি ফ্লো অফ কমার্শিয়াল এন্ডেভার, অর্থাৎ বাণিজ্যিক যে সম্পর্ক বাধাহীনভাবে চলবে, কোনো রাষ্ট্রীয় বাউন্ডারিতে তা যেন না আটকায়। তাহলে ফ্রি ফ্লো অফ ক্যাপিটাল থ্রু আউট দি ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে পুঁজির যে চলমানতা, তার নাম হচ্ছে বিশ্বায়ন। তা এখন রাষ্ট্র খুব শক্তিশালী হবে আর রাষ্ট্র পদে পদে পুঁজিকে বাধা দেবে, তাহলে বিশ্বায়ন হবে? তাই রাষ্ট্রগুলোকে বলা হচ্ছে যে তোমাদের স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম করতে হবে। অতএব এই অর্থনৈতিক সংস্কারকে রাস্তা করে দেওয়ার জন্য আরো বেশি বেশি করে নিয়ন্ত্রণহীনতার রাজনীতি শুরু হয়েছে, তার মধ্যে দিয়ে বজ্র আঁটুনি ফোসকা গেরো হয়ে গেছে। তাই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আরো বদলাচ্ছে। আর সাম্প্রতিক প্রবণতা 2014 থেকে আমরা জানি, ওই জোট রাজনীতি, আঞ্চলিকতা, এসবের বাস্তবতা মেনে নিয়েও যে এই সময়কালে কংগ্রেসের বিকল্প একটা রাজনৈতিক শক্তি সারা ভারতবর্ষে মাথা তুলে দাঁড়িয়েছে। এটা ভালো কি মন্দ এই আলোচনার দরকার নেই, কিন্তু এই যে বিজেপি নামক রাজনৈতিক দলটির যে উত্থান, আঞ্চলিকতাবাদকে কিছুটা হলেও ধাক্কা দিয়েছে। এখানে ফ্র্যাগমেন্টেশন, অর্থাৎ কংগ্রেসের বিকল্প একটা রাজনৈতিক দল নেই, এই যে একটা ভ্যাকুয়াম, এই ভ্যাকুয়ামটাকে পূরণ করেছে। তাহলে এখানে দাঁড়িয়ে আবার এমন একটা দল 2014 ক্ষমতায় এসছে যারা এককভাবে দিল্লিতে সরকার গড়ছে উইথ র্যামিফিকেশন হেয়ার অ্যান্ড দেয়ার, অর্থাৎ তাদেরও অনেক ধরনের আপোষ করতে হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কংগ্রেস বরং ক্ষয়ে গেছে, কিন্তু বিজেপির আবার উত্থান ঘটেছে। এর ফলে 14 সাল থেকে আবার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় একটা পরিবর্তন এসছে। এখানেও এক অর্থে পলিটিক্স অফ বার্গেনিং বড় হয়েছে। সাম্প্রতিক সময়ে আমি দুটো রাজ্যের কথা যদি বলি, সেটা হচ্ছে বিহার আর তেলেঙ্গানা, আরে বিহার আর অন্ধ্র। এখন তো হিরোর হিরো নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু কিভাবে হলেন না, বিজেপিকে সামহাও তাদের উপর কম বেশি নির্ভর করতে হচ্ছে, তার জন্য তারা বড় বড় প্যাকেজ তাদের জন্য আদায় করতে পারছেন। অতএব আমার কথা এখানে একটাই বড় করে বলার, সেটা হচ্ছে রাজনীতির প্রবাহে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বারংবার পরিবর্তিত হচ্ছে। তাই শুধু সংবিধানের ধারা উপধারায় আটকে থাকলে আমরা কিন্তু এটা বুঝতে পারবো না। তাই স্বাধীনতা পরবর্তী নেহেরু যুগে কি ছিল, তার পরবর্তী সময়ে কি দাঁড়ালো জোট সরকার আঞ্চলিকতার মধ্যে দিয়ে, কিভাবে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব আলাদা আলাদা হলো, সরকারিয়া কমিশন 1983 সালে রাজ্যের ক্ষমতা বৃদ্ধির কথা কি বলল, পুঞ্চি কমিশন কিভাবে রাজ্যপালের ক্ষমতায় রাশ টানতে চাইলেন, এগুলো আমাদের বোঝা দরকার। এগুলো যদি আমরা একবার বুঝতে পারি, তাহলে আমরা বিভিন্ন উদাহরণের সাহায্যে আমরা যুক্তরাষ্ট্রীয় শাসনের ব্যবস্থা বুঝতে পারবো। আজ বিশেষ করে কর কাঠামোর পরিবর্তন, জিএসটি নিয়ে কথাবার্তা, রাজ্যের রাজস্ব বন্টনের নতুন নীতি, অর্থ কমিশনকে ঢেলে সাজানোর কথা, এই বিষয়গুলো আমাদের সামনে বড় করে আসবে। হ্যাঁ, এটা ঠিক যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিবর্তনের মধ্যে সাম্প্রতিক প্রবণতাটা আমাদের একটু বেশি করে আলোচনায় আসা দরকার। এই জিনিসটা বরাবরই ছিল, এখনো আছে। বিরোধী দলের শাসিত রাজ্য এবং কেন্দ্রে যে রাজনৈতিক দল আছে তাদের মধ্যেকার সংঘাত, এইটা হচ্ছে মূল জায়গাটা। এই যে একটা কথা এখন প্রচলিত হয়েছে, ডবল ইঞ্জিন সরকার। এখন ডবল ইঞ্জিন সরকার কোনো রাজ্যের বিকাশে কতটা সাহায্য করবে, কতটা করবে না, ও বিতর্কে যাওয়ার দরকার নেই, কিন্তু এটা তো বাস্তব যে দিল্লির সরকারটা যদি কোনো রাজ্যের সরকারের উপর
বা কোনো রাজ্য সরকার পরিচালনায় অধিষ্ঠিত রাজনৈতিক দলের উপর কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল হয়, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ভিন্ন রূপ নেবে। ইদানিং কেন্দ্র রাজ্য রাজনীতিতে সেটিং শব্দটা খুব বেশি প্রচলিত হচ্ছে। এটা আর কিছু নয়, এটা হচ্ছে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আপোষ। একেই বলে পলিটিক্স অফ বার্গেনিং। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। কেন্দ্রে যে রাজনৈতিক দল থাকবে সে তার টার্মে রাজ্য সরকারগুলিকে চালাতে চাইবে। যেখানে রাজনৈতিকভাবে সে পারবে না সেখানে সে নানাভাবে, সেটা প্যাকেজ দিয়ে হোক বা অন্য কোনো সুযোগ সুবিধে দিয়ে হোক, তাদের কর্তৃত্ব তারা বজায় রাখতে চাইবে। তাহলে বিরোধের ব্যাপারটা যেমন থাকবে, তেমনি আবার এক ধরনের সহমত সৃষ্টির প্রক্রিয়া সেটাও থাকবে। আমরা কোভিডের সময় দেখেছি যে কোভিড-19 টিকা সংগ্রহ নিয়ে কেন্দ্র রাজ্যের মতবিরোধ। আবার আমরা দেখছি যে কিভাবে যেটা অলঙ্ঘনীয় বলে মনে হতো, কিন্তু কেন্দ্রের রাজনৈতিক দলের যে ভাবাদর্শ, সেটা ভালো কি মন্দ আমাদের জানার দরকার নেই, সেই ভাবাদর্শের কারণে গত ৭৭ বছরের ইতিহাসে ভাবা যায়নি যে কোনো রাজ্যের ডিমোশন হবে, যুক্তরাষ্ট্রীয় মর্যাদার হানি হবে। সেটা হয়ে গেল, ৩৭০ ধারার বিলোপ হয়ে গেল। জম্মু কাশ্মীর তাদের অন্তর্ভুক্তির সময় থেকে তারা রাজ্যের মর্যাদা পেয়ে এসছেন, তারা রাজ্যের মর্যাদা হারিয়ে ফেললেন শুধুমাত্র রাজনৈতিক কারণে। দিল্লির সরকারের যে মতাদর্শগত যে অবস্থান, সেই অবস্থানের কারণে তারা এতদিন সাহস করেননি, কিন্তু যে মুহূর্তে তারা নিজেদের ক্ষমতাকে কনসলিডেট করেছেন, সেই মুহূর্তে তারা এ ধরনের আঘাত নিয়ে আসতে পেরেছেন। তাই রাজনৈতিক পরিবর্তনটা আমাদের বুঝতে হবে, এবং এই রাজনৈতিক পরিবর্তন যেমন দেশের মধ্যে কিভাবে হচ্ছে সেটা যেমন দেখতে হবে, বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থানকে আমাদের বুঝতে হবে, তাদের মধ্যে আন্তঃসম্পর্কের ব্যাপারটা দেখতে হবে। আর তার সাথে শুধু দেশের মধ্যে নয়, সারা বিশ্বব্যাপী যে পরিবর্তন তাও আমাদের প্রভাবিত করছে। এখানেই আমরা বিশ্বায়নের যুগে ভারতের যুক্তরাষ্ট্র ব্যবস্থা একটা আলাদা বিষয় হিসেবে পড়তে পারি। কেন না, আমি আগে বলেছি, বিশ্বায়ন কিন্তু আমাদের গোটা পৃথিবীটাকেই কিন্তু বদলে দিয়েছে। তাহলে এখন এমনকি যে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের যে তত্ত্ব, সেই তত্ত্বটাও এখন গৌণ হয়ে গেছে। কারণ এ তো বেড়া ভাঙার রাজনীতি। অর্থাৎ সারা পৃথিবী একটা ইকোনমিক ইউনিট হবে, এবং সেই ইকোনমিক ইউনিটটার দেখভাল করবে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, WTO। এরা প্রিন্সিপাল হচ্ছে এলপিজি, না রান্নার গ্যাসের কথা আমি বলছি না। প্রিন্সিপাল এলপিজি মানে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। কি বলতে চাইছে? বলতে চাইছে তোমাকে নিজের কাঠামোকে তোমায় সমন্বয় করতে হবে। অর্থাৎ আমি তোমার টার্মে নিজেকে পাল্টাবো না, তুমি আমার টার্মে নিজেকে পাল্টাবে। আর যদি না পাল্টাও, তোমাকে মাঠের বাইরে চলে যেতে হবে। মানে বিশ্ব বাণিজ্যের যে পেরিফেরি, যে গণ্ডি, সেই গণ্ডির বাইরে চলে যেতে হবে। না পড়েও এইটুকু ভাবতে পারো যে আজকের পৃথিবীতে কোনো রাষ্ট্র এই বিলাসিতা করতে পারে যে আমি বিশ্ব বাণিজ্যের থেকে নিজেকে গুটিয়ে থাকবো? পারে না। তাই ভারত যত বড় হোক, যত শক্তিশালী হোক, যত গল্প আমরা করি, তাহলে এই বিশ্বায়নের যে বাস্তবতা তাকে মানতে হচ্ছে। মানতে গিয়ে একের পর এক বিধিনিষেধগুলো তাকে তুলে নিতে হচ্ছে। আর বিধিনিষেধগুলো তুলে নেওয়ার ফলে কি হচ্ছে, এখন মমতা ব্যানার্জিও এই কদিন আগে করলেন, এই যে সারা পৃথিবীর এন্টারপ্রিনিউয়ারদের মিটিং করতে পারছেন। পুঁজি আসছে কি আসছে না এটা কথা নয়, তিনি বিদেশে পুঁজি ধরতে যেতে, এটা মমতা ব্যানার্জি করছেন তাই না, আগে জ্যোতি বসুও করেছেন। কে কম করছেন বেশি করছেন আমাদের দরকার নেই, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারাও দেশের বাইরে হাত বাড়াতে পারছেন ইন্ডিয়ান ফেডারেল সেটআপ থাকা সত্ত্বেও। অর্থাৎ তাদের কেন্দ্র সরকারের হাত ধরে যেতে হচ্ছে না, কারণ একটাই, বিধি নিষেধকে তারা তুলে নিতে বাধ্য হয়েছেন। এই জায়গাটা আমাদের বুঝতে হবে, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপর বিশ্বায়নের প্রভাব। তাই আমাদের
এই পরিবর্তনশীল দুনিয়াতে পরিবর্তিত বাস্তবতাকে আমাদের বুঝতে হবে। তাই এখানে আমাদের বুঝতে হবে যে একদলীয় আধিপত্যের ব্যাপারটা নেই, স্থিতিশীলতার রেকর্ড আমাদের আছে, আবার বিচ্ছিন্নতা বা আঞ্চলিকতার উদাহরণও আমাদের আছে। এর কারণগুলো আমাদের বুঝতে হবে। আমাদের বুঝতে হবে যে কি করে আমাদের বহুত্ববাদী সমাজের চাহিদা এবং আমাদের উদারনৈতিক সমতা দুটোকে আমরা নিশ্চিত করে চলব। একদলীয় আধিপত্যের ভাঙন, আঞ্চলিক শক্তির উত্থান আমাদের সামনে অনেক প্রশ্ন সামনে তুলে দিয়েছে। কিছুটা মাল্টিকালচারাল পার্সপেক্টিভ আমাদের নিতে হচ্ছে। আমরা বলতে পারি যত সহজে এক দেশ, এক রাষ্ট্র, এমনকি এক ভোট, এসব কথা বলতে পারি যত সহজে, আমাদের দেশের ব্যাপ্তি, তার বিশালতা, তার প্লুরালিজম, তার বহুত্ব, এগুলো আমাদের মনে রাখতে হবে। একটা মজার কথা বলি, সেটা হচ্ছে ফেডারালিজমের ক্ষেত্রে, মাল্টিকালচারালিজমের ক্ষেত্রে এই উদাহরণটা খুব চালু হয়েছে। আমেরিকার সিস্টেমকে আমরা মেল্টিং পট সিভিলাইজেশন বলি। অর্থাৎ সত্যি কথা বলতে আমেরিকার আলাদা কালচার বলে কিছু নেই। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশের মানুষ, তারা এখানে এসেছেন। এক নতুন সংস্কৃতি গড়ে উঠেছে, সে সংস্কৃতি হচ্ছে সমন্বয়ের সংস্কৃতি। একটা পাত্রের মধ্যে নানা রকমের উপকরণ এসছে, মিলেমিশে হয়ে যায় প্যারিসের হেঁচকি। একটা নতুন সংস্কৃতি গড়ে উঠেছে, একে বলি মেল্টিং পট সিভিলাইজেশন। এখানে আলাদা আলাদা ভাবে তুমি আমেরিকান, তোমার অরিজিন কোথায় খুঁজতে যাওয়ার চেষ্টা হয় না, বা খুঁজতে গিয়ে খুব একটা লাভ হয় না, চেষ্টা হয় না সব সময় নয়, কিন্তু লাভ হয় না। অর্থাৎ সমস্ত প্রবণতাগুলো এক জায়গায় হয়ে একটা নতুন সমন্বয়ী একটা সংস্কৃতির জন্ম হয়েছে, তাকে বলি মেল্টিং পট সিভিলাইজেশন। এই মেল্টিং পটের ধারণাটা আমাদের মধ্যে বহুকাল ধরে আধিপত্য বিস্তার হয়েছে, যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাহলে এই বিবিধ যেন মিলেমিশে এক হয়ে যাবে, না বিবিধ তাদের স্বতন্ত্র পরিচয় রাখবে, এইটা হচ্ছে মূল কথা। এই মূল কথা থেকে এসছে স্যালাড বোল কালচারের ধারণা। মেল্টিং পটের সঙ্গে স্যালাড বোলের পার্থক্য কোথায়? মেল্টিং পট হচ্ছে আমাদের বাড়িতে যে ওই যে চচ্চড়ি বা ল্যাবড়া রান্না হয়, সেটা মেল্টিং পট। কারণ পাত্রের মধ্যে নানা উপকরণ দেওয়ার পরে যখন রান্না হয়ে গেল, তখন আলাদা আলাদা পার্টিকুলার গুলোকে খুঁজে বের করা মুশকিল, সব মিলেমিশে এক অপরূপ স্বাদ, অ্যাসিমিলেশন, সাদৃশ্যকরণ ঘটে যাচ্ছে। আর স্যালাড বোল, পাত্রে যখন সাজিয়ে দেওয়া হচ্ছে, কোনটা টমেটো, কোনটা পেঁয়াজ, কোনটা গাজর, তাদের অস্তিত্বটা আলাদা করে বোঝা যায়। তাই আমরা বিবিধের মাঝে মিলন মহান যেমন দেখব, বিবিধের যে পরিচয়, সে পরিচয়টা লোপাট করে নয়। অর্থাৎ আমি ভারতবাসী, কিন্তু আমাকে যদি কেউ বলে তুমি বাঙালি নও, আমি মানব না। তুমি বিহারি নও, বিহারিরা মানবে না। অর্থাৎ আমাদের স্বতন্ত্র পরিচয় আমরা বজায় রাখবো, আবার আমরা ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, এটাও গাইব। তাহলে এই যে ডাইলেমা, এই ডাইলেমার নিরিখেই আমাদের বুঝতে হবে জাতীয়তাবাদ এবং যুক্তরাষ্ট্রবাদ এর পারস্পরিক সম্পর্ক। তাহলে এই জায়গাটা থেকেই আমাদের মনে রাখতে হবে যে একদলীয় আধিপত্য ব্যবস্থা আমাদের এই জায়গাটাকে সংকুচিত করেছিল। আমরা এক ধরনের প্রতিযোগিতামূলক দলীয় ব্যবস্থায় এসে যুক্তরাষ্ট্র ধারণাকে নতুনভাবে আবিষ্কার করতে পারি। আঞ্চলিক দলগুলোর বিকাশ এবং আঞ্চলিক আকাঙ্ক্ষা, তার মধ্যে নেগেটিভ দিক থাকতে পারে, কিন্তু তার মধ্যে পজিটিভ আছে, যে আইডেন্টিটিগুলো সব ফুল বিকশিত হোক, এই আইডেন্টিটিগুলো সামনে এসেছে জোট যুগে। আমরা এটা পেয়েছি যুক্তরাষ্ট্রীয়বাদের সঙ্গে একটা পলিটিক্স অফ বার্গেইনিং, দর কষাকষির রাজনীতির একটা ক্ষেত্র তৈরি হয়েছে বিশ্বায়ন এবং যুক্তরাষ্ট্র। তাহলে আমাদের এখানটা এককেন্দ্রিক প্রবণতার কথা আমরা বলবো, জরুরি ধারা, রাজ্যপালের ভূমিকা, কেন্দ্রীয় প্রকল্পের আধিপত্য, এগুলোর কথা আমরা বলবো। এগুলোর মধ্যে দিয়ে আমরা নিশ্চিতভাবে আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার শক্তিশালীকরণের যে প্রয়াস, তাকেও চিহ্নিত করব।
বিকেন্দ্রীকরণের মধ্যে আমরা স্টেরিওটাইপে ফেঁসে গেছি, আমরা পারিনি কন্টিনিউ করতে, কিন্তু তা সত্ত্বেও সাংবিধানিকভাবে আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা, আমাদের নগরপালিকা ব্যবস্থা, তাকে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি এখনো পর্যন্ত। আমাদের পশ্চিমবাংলা তার গৌরবটাকে হারিয়ে ফেললো, কিন্তু কেরালা মডেল এখনো পর্যন্ত পঞ্চায়েত ব্যবস্থার যে নতুন গবেষণা, নতুন আলাপ আলোচনার ক্ষেত্র রচনা করছে। আঞ্চলিক দলগুলোর শক্তিশালী যে ভূমিকা, এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে নতুনভাবে আমাদের জায়গা করে দিচ্ছে। আমরা তাই বলি, এখন একটা পরিস্থিতি সব নীতির মধ্যে ইতি, সেটা হচ্ছে সহযোগিতামূলক যে যুক্তরাষ্ট্রতা আমরা নীতি গ্রহণ করেছি, তারই পাশাপাশি প্রতিযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তা, সেটাও কিন্তু আজকে সামনে এসেছে। এবং এই জায়গাটা এসে কিছু কিছু আইনি সমস্যা নিশ্চয়ই এখনো আছে, রাজনৈতিক চ্যালেঞ্জ আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, আইনি বিভিন্ন চ্যালেঞ্জ আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা আজকে একটা জায়গায় এসেছি। তাই আমাদের এই বিষয়টাকে বুঝতে গেলে পরিবর্তনশীল রাজনৈতিক বাস্তবতা এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এটাকে বুঝতে হবে। বহুস্তরীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে রাজ্যের মর্যাদা পাওয়া, উপরাজ্য, রাজ্যের মধ্যে রাজ্য বা আলাদা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেগুলো বুঝতে হবে। গণতান্ত্রিকতার প্রচার প্রসারটাকে বুঝতে হবে। আমাদের বার্গেনিং এর রাজনীতি, সেটা বুঝতে হবে। আন্তর্জাতিক পরিস্থিতিকে বুঝতে হবে। সব থেকে বেশি করে বুঝতে হবে, রাজ্যগুলো যদি শুকিয়ে মরে যায়, তাহলে যুক্তরাষ্ট্র শক্তিশালী হবে না। তাই কেন্দ্র রাজ্যের মধ্যে সহযোগিতা জোরদার করতে হবে। সহযোগিতাটা ফাঁকা কথায় হয় না। তার জন্য যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে আরো বেশি ভায়াবল করে তোলার দরকার আমাদের। তাই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় নতুনতর অনেক সম্ভাবনা আমাদের সামনে আছে, সেই সম্ভাবনাগুলোকে এক্সপ্লোর করা দরকার। বলা বাহুল্য যে বিদ্যমান রাজনীতিকে আরো বেশি জনমুখী করে তোলার মধ্যেই এর সমাধান নিহিত আছে। ডেমোক্রেটাইজেশন অফ পলিটিক্স অ্যান্ড স্ট্রেংথেনিং অফ ফেডারেল সিস্টেম, এ দুটো হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটাই আমাদের মনে রাখতে হবে। এই বিষয়গুলো নিয়ে কিছু বইপত্রের কথা আমরা বলেছি, আরো অনেক বইপত্র আছে। একটু নিজেদের সংবেদনশীলভাবে নিজেদের লেখাপড়াটা এগিয়ে নিতে হবে। তাহলে যেমন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসেবে আমরা নিজেদের সমৃদ্ধ করতে পারবো, একটা বড় দেশের গণতান্ত্রিক যে কাঠামোয় নাগরিক হিসেবে আমরা আমাদের যথাযথ দায়িত্ব পালন করতে পারবো। এইটুকুই আজকের জন্য রইল। সবাইকে ধন্যবাদ। এটা কত মিনিট হলো? 43 হয়ে গেছে, ওটা এডিট ঠিক হয়ে যাবে।